আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাইথনের ফাংশন সম্বন্ধে। পুরো পাইথনের যে লেকচার্স গুলো আছে তার মধ্যে যদি সব থেকে ইম্পর্টেন্ট কোনো লেকচার থেকে থাকে তাহলে কিন্তু ফাংশন। ওকে, দেখো এতদিন আমরা জেনে অজান্তে অনেকবারই কিন্তু ফাংশনস ইউজ করেছি আমাদের প্রোগ্রামে, কিন্তু আমরা জানতাম না যে ওই জিনিসগুলোকেও অ্যাকচুয়ালি ফাংশন বলা হয়। তো আজকের ভিডিওতে আমরা এটা জানবো যে পাইথনে ফাংশনের কনসেপ্ট কেনই বা আসলো, কি জন্যই বা এর এত দরকার। আর এছাড়াও ইউজার ডিফাইন্ড ফাংশন কি জিনিস, আর ফাংশনের মধ্যে আর্গুমেন্টস আর প্যারামিটারস এর যে ডিফারেন্স বা পার্থক্য সেটা কি, তারপরে ফাংশনের যে রিটার্ন ভ্যালু বা স্কোপ গুলো আছে, গ্লোবাল স্কোপ, লোকাল স্কোপ, তো সেই সব কিছু ডিটেলসে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আর সবার শেষে অলওয়েজ যেরকম কুইজ কোয়েশ্চেন্স থাকে সেরকম থাকবে। ওকে, প্রথমে দেখি ফাংশন কি জিনিস। দেখো, ফাংশন হলো পুনরায় ব্যবহারযোগ্য কোডের একটি নির্দিষ্ট ব্লক, যা শুধুমাত্র তখনই রান হয় যখন তাকে কল করা হয়। সংজ্ঞাটা শুনে হয়তো এখন পুরো ডিটেলসে বোঝা যাবে না, বাট এটাকে আরেকবার বলি দেখো। তাহলে ফাংশন কি জিনিস? ফাংশন হচ্ছে একটা কোড ব্লক। কোড ব্লক বলতে এই জিনিসটাকে তুমি শুধু খেয়াল করো, পাইথনে কোড ব্লক লেখা হয় ক্লোন সিম্বলের দ্বারা। তো ক্লোন সিম্বল যেখানে স্টার্ট হচ্ছে, তারপরে ওর মধ্যে যা যা লেখা হবে ইন্ডেন্টেশন দিয়ে, সেটা কিন্তু একটা কোড ব্লক। তো পাইথনের এই ফাংশন কি? একটা কোড ব্লক, যার মধ্যে কিছু স্টেটমেন্ট বা কিছু কোড লেখা থাকে, এবং এই ফাংশনটা তখনই রান হবে যখন এটাকে কল করা হবে, যখন এটাকে কল করা হবে। ওকে, এবার এটা নিয়ে আমরা কিছু এক্সাম্পলস কোড করে দেখবো, কিন্তু তার আগে একবার জেনে নিই যে ফাংশন কেন ব্যবহার করা হয়, ফাংশন না থাকলে কি এমন অসুবিধা হচ্ছে। সবার প্রথমে দেখো রিইউজেবিলিটি, একবার কোড লিখে বারবার ব্যবহার করা যায়। ঠিক আছে, যেমন ধরো আমি একই মেসেজ বারবার প্রিন্ট করতে চাইছি, মানে ধরো আমি হ্যালো, এই মেসেজটা আমি বারবার প্রিন্ট করতে চাইছি। তো একটা কাজ আমরা করতে পারি যে এই মেসেজটাকে আমরা একটা ফাংশনের মধ্যে রেখে দিই। যদি আমরা একটা ফাংশনের মধ্যে রেখে দিই তাহলে ওই ফাংশনটাকেই না হয় যতবার দরকার ততবার কল করে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। তাহলে ওটা সব থেকে বেস্ট টেকনিক, ফালতু এই জিনিসটা না লিখে। ওকে, তো এই জিনিসটাকে কিন্তু আমাদের মানে ফাংশন অনেকটা হেল্প করে দেয়, মানে কোডটাকে পুনর্ব্যবহার করার জন্য খুব বেশি ইউজ হয়। তারপরে বলেছে ড্রাই প্রিন্সিপাল, মানে ডোন্ট রিপিট ইউরসেলফ, মানে একই কোড বারবার লেখার প্রয়োজন হয় না। মানে একবার তুমি এই যে ফাংশনটা লিখলে, এই ফাংশনটাকে দু তিনবার একই রকম ভাবে লেখার কোনো দরকার নেই, এই একবার লিখলে এটাই না। তারপরে যতবার ওই ফাংশনটাকে তোমার দরকার পড়বে প্রোগ্রাম, ততবার তুমি কল করে নেবে, ব্যাস হয়ে গেল। কি বলেছে তারপরে? বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করে ম্যানেজ করা সহজ হয়। একদমই ঠিক। এবার এই জিনিসটাকে এবার আমরা পাইথনে রান করে দেখি। ধরো আমি একটা দুটো মেসেজ লিখতে চাই, প্রিন্ট হ্যালো, প্রিন্ট হাই বিট লার্নার্স। এই দুটো মেসেজকে আমি 100 বার প্রিন্ট করাতে চাই। কতবার প্রিন্ট করাতে চাই? 100 বার প্রিন্ট করাতে চাই। এবার 100 বার প্রিন্ট করানোর জন্য আমার কাছে বিভিন্ন উপায় আছে। এক হচ্ছে যে এই মেসেজটাকে আমি ম্যানুয়ালি এরকম প্রিন্ট ফাংশনের মধ্যে বারবার বারবার 100 বার মতন লিখবো, সেটাও একটা হয়। কিন্তু সেটা করলে আমাদের প্রোগ্রাম অনেক বড় হয়ে যাবে, প্রায় 200 লাইনের মতন কোড হয়ে যাবে, কারণ দুটো স্টেটমেন্ট আমাদেরকে রান করাতে হবে 100 বার। তাহলে একটা কাজ আমরা করতে পারি, এটার একটা ফাংশন বানাতে পারি। ফাংশন বানিয়ে ওই ফাংশনটাকে লুপের মধ্যে দিয়ে আমরা চালাতে পারি। যেমন একবার দেখি, ধরো আমরা একটা ফাংশন বানালাম, ফাংশন বানানোর জন্য আমরা ডেফ কিওয়ার্ড ইউজ করি, ডেফ। এবার ফাংশনটার একটা নাম দিলাম মেসেজ। এবার এটা ফাংশন বোঝানোর জন্য ওই ফাংশন নেমের পাশে আমরা একটা প্যারেনথেসিস দিলাম, প্যারেনথেসিস বলতে ফার্স্ট ব্র্যাকেট। দেন আমরা এই ফাংশনটার মধ্যে এই দুটো লাইনকে লিখে দিলাম, ইন্ডেন্টেশনটা ঠিক করে নিলাম, ব্যাস আমাদের ফাংশন কমপ্লিট হয়ে গেল। এবার
ধরো এই প্রোগ্রামটাকে আমাদেরকে একবারের জন্য রান করতে হবে, তাহলে কি করবো? কিছুই না, জাস্ট মেসেজ ফাংশনকে কল করে দেবো। এই সেকশনটাকে বলা হচ্ছে ফাংশন কলিং। আর এই যে সেকশনটাকে বলা হচ্ছে ফাংশন ডেফিনিশন। ফাংশন ডেফিনিশন অ্যাকচুয়ালি কি হয়, ওই ফাংশনের পুরো ডেফিনিশন বা ওই ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি কি কি জিনিস থাকবে, ফাংশনের যে গঠন পুরোপুরি সবকিছু ওর মধ্যে থাকে। Okay? তাহলে এই প্রোগ্রামটাকে একবার রান করে, আমি কিন্তু কোথাও প্রিন্ট স্টেটমেন্ট মানে ফাংশন কলের এখানে কোনো প্রিন্ট স্টেটমেন্ট লিখি, বাট অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা রান করি। তো এবার আমি বললাম যে এই প্রোগ্রামটাকে মানে এই ফাংশনটা যেন 100 বার রান করে। 100 বার রান করানোর জন্য কি করতে হবে? সিম্পল আমরা লুপ লাগাতে পারি, ফর আই ইন রেঞ্জ। কতবার মানে আমরা এই দুটো মেসেজকে প্রিন্ট করতে যাচ্ছি? 100 বার। তাহলে আমরা সিম্পল এখানে 100 লিখে দেবো। তারপরে এটাকে আমরা জাস্ট এখানে লিখে দেবো, হয়ে গেল। তো যে কবার লুপ ঘুরবে, কতবার লুপ ঘুরবে? 100 বার ঘুরবে। 100 বার লুপ ঘুরলে 100 বার হচ্ছে এই ফাংশনটা কল হবে। তাহলে ফাইনালি আমাদের 100 বার এই মেসেজটা প্রিন্ট হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি কিন্তু স্ক্রল করছি নিচে, স্ক্রল বারটাকেও তুমি সাইডে দেখতে পারবে। ঠিক আছে, এই মেসেজটা কিন্তু 100 বার প্রিন্ট হলো। ঠিক এরকম ভাবে তুমি আর একটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে যে যদি ধরো তুমি আহ, কাউকে আই লাভ ইউ মেসেজ পাঠাতে চাও, তো সেক্ষেত্রে কি করতে হবে? সিম্পল, জাস্ট এখানে ধরো আমি লিখে দিলাম প্রিন্ট আই লাভ, বা আমি সিম্পল লাভ ফ্রম বিট লার্নার একাডেমি। ওকে, তাহলে এই মেসেজটাকে আমি কিন্তু 100 বার প্রিন্ট করাতে পারবো। 100 বার কেন, যত খুশি ইচ্ছা ততবার প্রিন্ট করতে পারবো, দেখো। Okay? তাহলে এই 3টে লাইন বারবার প্রিন্ট হচ্ছে। তাহলে এই জিনিসটা আশা করি বোঝা গেল। এবার এই জিনিসটার ফলে কি হলো? জাস্ট কটা লাইনের কোড, এখানে 2 লাইন আর এখানে 4 লাইনের কোড। তো এই 4 লাইনের কোডের যে আউটপুট, সেটা কত বড় লাইন হলো। তাহলে একটা বড় প্রোগ্রামকে ছোট ভাবে লিখতে ফাংশন ইউজ করা যায়। আচ্ছা, কোনো একটা কাজকে বারবার করানোর জন্য ফাংশন ইউজ করা যায়। যেমন আমাদের এই কাজটাকে যেহেতু বারবার করা দরকার হচ্ছিল, ওই জন্য আমরা ফাংশন ইউজ করলাম, এটাও হয়। ঠিক আছে, তাহলে ফাংশনের কেন দরকার প্রোগ্রামে আশা করি বোঝা গেছে। এবার দেখবো নেক্সট কি আছে। নেক্সট হচ্ছে ফাংশনের টাইপস। ফাংশন অ্যাকচুয়ালি কত ধরনের? ফাংশন মেইনলি 3 প্রকার হয়। একটা হচ্ছে বিল্ট ইন ফাংশনস, মডিউল ফাংশনস আর ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ট ইন ফাংশনস হচ্ছে যে ফাংশনগুলো পাইথনে আগে থেকেই তৈরি করা থাকে, প্রিন্ট, লেন টাইপ, এগুলো নিয়ে অলরেডি আমরা কাজ করে এসেছি। তো পাইথনে এই ফাংশনস গুলো আমাদের বিল্ট ইন ফাংশনস। ঠিক আছে, এবং এই ফাংশনস গুলো যেহেতু বিল্ট ইন, এগুলোর যে ডেফিনেশন, সেগুলো কিন্তু আমরা প্রোগ্রামের মধ্যে লিখি না। আমরা জাস্ট কি করি? ওই ফাংশনটাকে কল করি। আমরা কখনো প্রিন্ট ফাংশনের ডেফিনেশন লিখেছি কি প্রোগ্রামে? একদমই না। আমরা লেন্থ ফাংশনের ডেফিনেশন লিখেছি? একদমই না। আমরা শুধু যখনই লেন্থ ফাংশনের দরকার পড়েছে, আমরা শুধু লেন্থ ফাংশনকে কল করেছি। তো সবসময় মনে রাখবে, বিল্ট ইন ফাংশনস গুলোকে আমরা প্রোগ্রামে শুধু কল করার জন্য রাখি, আমরা কিন্তু তার ডেফিনিশন লিখি। ওকে, আর মডিউল ফাংশনস কোনগুলো? মডিউল ফাংশন হচ্ছে যে ফাংশনস ব্যবহার করতে গেলে কোনো মডিউল ইম্পোর্ট করতে হয়। এখনো তো তোমরা মডিউল জিনিসটা জানো না, বাট নেক্সট লেকচারে তোমাদের মডিউলের উপর, তো সেখানে আমরা পুরো ডিটেলসে আলোচনা করব এই মডিউল ফাংশনস সম্পর্কে। আপাতত তোমরা জেনে রাখো যে ম্যাথ নামের মডিউল হয়, র্যান্ডম নামের মডিউল হয়। এবার এই মডিউলের মধ্যে কি হয়, কিছু কোরিলেটেড ফাংশনস, মেথডস, এই জিনিসগুলো এক জায়গায় রাখা যায়। যেমন ম্যাথ মডিউলের মধ্যে কি থাকে? ম্যাথমেটিক্যাল যেসব ফর্মুলাস বা ফাংশনস আছে, এই জিনিসগুলোকে এক জায়গায় আমরা রাখি, যাতে ম্যাথ মডিউলকে কল করলে আমরা ম্যাথের যা যা ক্যালকুলেশনস করার জন্য যেমন স্কোয়ার রুট, এই একটা, তারপরে ফ্লোর, তারপরে সিল ভ্যালু, এই জিনিসগুলো সব আমরা এক জায়গায় যাতে ইউজ করতে পারি। তো যাই হোক, এটা নিয়ে নেক্সট লেকচারে আরো ডিটেলস আলোচনা করবো।
আপাতত এখন যেটা ইম্পর্টেন্ট আমাদের জানার জন্য সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। সবসময় মনে রাখবে যে ফাংশনস গুলো প্রোগ্রামাররা নিজেদের প্রয়োজনে তৈরি করে, মানে আমাদের প্রোগ্রামাররা যখন কোনো একটা প্রোগ্রাম লিখছে, এবার প্রোগ্রাম লিখতে লিখতে সে যখন দেখতে পাচ্ছে যে একই কাজ বারবার করতে হচ্ছে, তো সে কি করবে? সে চাইবে যে ওই প্রোগ্রামটাকে একটা ফাংশনের মধ্যে রেখে দিতে, আর ওই ফাংশনটাকে বারবার কল করতে। ব্যাস তাহলেই হয়ে গেল। তো এবার ওই ইউজার যখন একটা ফাংশন বানাচ্ছে সেটাকেই বলা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। এবার ইউজার যখন একটা ফাংশন বানাবে তাহলে তার জন্য ডেফ কিওয়ার্ড ইউজ করতে হয়। আচ্ছা, তার জন্য কি কিওয়ার্ড ইউজ করতে হয়? ডেফ কিওয়ার্ড, যেটা আমরা কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দেখলাম ওখানে আমরা ডেফ কিওয়ার্ড দিয়ে কিন্তু মেসেজ ফাংশনটা তৈরি করেছিলাম, তো ওটা একটা ইউজার ডিফাইন ফাংশন ছিল। এবার এর গঠনটা দেখি। অলরেডি এর সিনট্যাক্স নিয়ে আমরা আলোচনা করেছি, বাট তাও আরেকবার দেখি। দেখো, সবার প্রথমে যে কোনো ফাংশন ইউজার যদি তৈরি করে, তাহলে তৈরি করার সময় সবার আগে ডেফ কিওয়ার্ড তাকে লিখতে হবে, দেন ফাংশন নেম। আচ্ছা, এই ফাংশন নেম লেখার নিয়ম কি? এই ফাংশন নেম লেখার নিয়ম হচ্ছে আইডেন্টিফায়ার লেখার যা নিয়ম তাই। অ্যাকচুয়ালি আইডেন্টিফায়ার মানে কি বলেছিলাম? যে কোনো ফাংশনস, ভেরিয়েবলস, মডিউল নেম, ক্লাস নেম, এগুলো সবই হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার নেমের মধ্যে পড়ে। তো ফাংশন নেম লেখারও একই সেম নিয়ম, আইডেন্টিফায়ারের যা নিয়ম সেম ফাংশন নেমেরও। ওকে। আর ফাংশনের মধ্যে আমরা যেটা রাখি সেটা হচ্ছে প্যারামিটারস। ফাংশন, এটা কিন্তু ফাংশন ডেফিনিশন। এবার এই জিনিসগুলো দেওয়ার পর আমরা যখনই এখানে ক্লোন সিম্বল দেবো, তো তারপরে একটা ইন্ডেন্টেশনের সাহায্যে এর ভেতরে আমরা এই ফাংশনের মধ্যে যে যে স্টেটমেন্ট গুলো রাখা দরকার বা এক্সপ্রেশন রাখা দরকার সেগুলোকে আমরা এই ফাংশনের ভিতরে রাখি, এবং যতবার আমরা এই ফাংশনকে কল করি অ্যাকচুয়ালি এই ফাংশনের ভিতরের কোডটাকে বারবার ততবার এক্সিকিউট করা যায়। ওকে। কি বলেছে দেখো, তারপরে ফাংশনের নামের শেষে প্যারেনথেসিস দিতে হবে এবং ক্লোন দিতে হবে। ভেতরের কোড লেখার জন্য ইনডেন্টেশন বা স্পেস ব্যবহার করতে হয়। এই জিনিসটাকে দেখো সাইডের এই এক্সাম্পলটাতে, ডিফাইন দ্য ফাংশন। এই ফাংশনটা, এটা হচ্ছে ফাংশন ডেফিনেশন। কি, সে হ্যালো নামের একটা ফাংশন বানিয়েছে। এই সে হ্যালো ফাংশনটা কি করবে? দুটো মেসেজকে প্রিন্ট করবে, একটা ওয়েলকাম টু পাইথন আর একটা হচ্ছে কিপ লার্নিং। এবার এই সে হ্যালো ফাংশনটাকে আমি কল করছি, এই সেকশনটাকে বলা হচ্ছে ফাংশন কল, যেটা আমরা এক্ষুনি দেখলাম। তাহলে এই ফাংশনটা যখনই আমরা কল করব তো এই মেসেজ দুটো প্রিন্ট হবে। খুবই সিম্পল, এটা আমরা দেখেও নিয়েছি। এইবার আমাদেরকে জানতে হবে যে আর্গুমেন্ট কি জিনিস আর প্যারামিটার কি জিনিস। এই দুটোতে অনেকে অনেক সময় কনফিউজ থাকে যে আর্গুমেন্ট কোনটাকে বলে, প্যারামিটার কোনটা। দেখো, প্যারামিটার হচ্ছে ফাংশন ডেফিনেশনে, মানে এই যে ফাংশন ডেফিনেশন, ফাংশনের প্যারেন্থেসিসের মধ্যে যেটা লেখা হয় সেটা হচ্ছে ফাংশনের প্যারামিটার। ঠিক আছে, যেমন ফাংশন ডেফিনেশনের মধ্যে, মানে এই প্যারেন্থেসিসের মধ্যে কি লেখা আছে? নেম। তাহলে নেমটা হচ্ছে আমাদের প্যারামিটার। আর্গুমেন্ট কোনটা? আর্গুমেন্ট হচ্ছে যখন আমরা ওই ফাংশনটাকে কল করছি, যখন আমরা ওই ফাংশনটাকে কল করছি, কল করার সময় ওর ভিতরে যে অ্যাকচুয়াল ভ্যালুটা দিচ্ছি, ওর ভিতরে যে অ্যাকচুয়াল ভ্যালুটা দিচ্ছি বা আসল ভ্যালুটা দিচ্ছি, এটা হচ্ছে ফাংশনের আর্গুমেন্ট। ওকে, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে একটা ফাংশন, সবসময় মনে রাখবো সিম্পল ভাষায়, ফাংশন ডেফিনিশনের সময় আমরা প্যারেন্থেসিসের মধ্যে বা ফাংশনের মধ্যে যে ভ্যালুটা রাখি সেটাকে বলা হয় ফাংশন প্যারামিটার, যেটা ফাংশন ডেফিনিশনের দেয়। আর ফাংশন কলের টাইমে ফাংশনের মধ্যে দিয়ে যে ভ্যালুটাকে আমরা পাস করি সেটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। এই জিনিসটাকে আশা করি বোঝা গেছে। ওকে। এবার এই যে প্যারামিটারস বা আর্গুমেন্ট, এগুলোকে কেমন ভাবে পাইথনে লেখা হয়? একটা হচ্ছে আমাদের পজিশনাল প্যারামিটারস। পজিশনাল প্যারামিটারস কি বলছে? আর্গুমেন্ট গুলোকে ঠিক একই ক্রমানুসারে বা অর্ডার অনুযায়ী পাঠাতে হয় যেভাবে প্যারামিটার গুলো ডিফাইন করা আছে। যেমন এই ফাংশনটাতে, অ্যাড নাম্বারস ফাংশনটাতে কটা প্যারামিটার আছে? দুটো প্যারামিটার আছে, প্রথমে এ তারপরে বি। এবার এই ফাংশনটা যখন এখানে কল হচ্ছে, এখানে কল হচ্ছে, তখন কি হচ্ছে? প্রথম ভ্যালু কত পাঠানো হচ্ছে? 10। এই প্রথম ভ্যালু সবসময় প্রথম প্যারামিটারে যাবে। সেকেন্ড ভ্যালু কত পাঠানো হচ্ছে? 20। তো সেকেন্ড ভ্যালুটা অলওয়েজ সেকেন্ড প্যারামিটারে যাবে।
এটাকে বলা হচ্ছে পজিশনাল প্যারামিটার। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে কি বলেছে, তো প্যারামিটার ও আর্গুমেন্টের সংখ্যা সমান হতে হবে। মাস্ট, মাস্ট রুল। কখনো এরকম হতে পারে না যে প্যারামিটারের সংখ্যা বেশি অথচ আর্গুমেন্টের সংখ্যা কম, বা প্যারামিটারের সংখ্যা কম অথচ আর্গুমেন্টের সংখ্যা বেশি। মানে আমি বলতে চাইছি, ধরো একটা ফাংশন আমি বানালাম ডেভ অ্যাড বলে, এখানে ধরো তিনটে ভেরিয়েবল নিলাম এ বি, এর মধ্যে কিছু স্টেটমেন্ট লেখা আছে, অথচ ফাংশনটাকে যখন আমি কল করছি এর মধ্যে ভ্যালু দিচ্ছি 10,20। এটা একটা ভুল। বা আমি ধরো ভ্যালু দিলাম অ্যাড 10, 20, 30, 40, এটাও ভুল। ঠিক কোনটা ঠিক হচ্ছে, আমরা যখন ফাংশনটাকে কল করব যে কটা প্যারামিটার ছিল সেই কটা আমাদের আর্গুমেন্ট হবে। নাম্বার অফ প্যারামিটার্স এবং নাম্বার অফ আর্গুমেন্টস মাস্ট বি ইকুয়াল। ওকে, এই জিনিসটাকে একবার প্র্যাকটিক্যালি করে দেখা যাক। আপাতত এখনকার জন্য এই প্রোগ্রামটাকে আমরা কমেন্ট করে দিই। ধরো একটা ফাংশন বানাচ্ছি ডেফ অ্যাড নাম। এই ফাংশনটা কি করবে, দুটো ভ্যালুকে অ্যাজ আ প্যারামিটার হিসেবে নেবে, আর কি রিটার্ন করবে বা কি প্রিন্ট করবে, প্রিন্ট সাম অফ এ অ্যান্ড, বা এ অ্যান্ড বি ইজ, কমা দিয়ে এ প্লাস। এবার আমি এই ফাংশনটাকে ধরো কল করলাম অ্যান্ড 10,20 পাস করি। তাহলে প্রথম কথা কি, এই 10টা যাবে এ এর জায়গায় আর 20টা যাবে বি এর জায়গায়। এই প্রোগ্রামটাকে যখন আমি রান করব তখন খেয়াল করার বিষয় হচ্ছে, দেখো সাম অফ 10, সাম অফ 10, তো সাম অফ 10টা অ্যাকচুয়ালি কিসের জায়গায় গেছে, এ এর জায়গায়, অ্যান্ড বি, বি ফর 20। ওকে, তাহলে যেরকম ভাবে আমি আর্গুমেন্টস দেবো, মানে যেরকম ভাবে প্যারামিটার থাকবে সেই অর্ডারেই কিন্তু আমি আর্গুমেন্টস গুলোকে পাঠাবো। এবার এখানে যদি আমি আর একটা ধরো এক্সট্রা আর্গুমেন্ট দিতাম, তখন কি হতো, তখন টাইপ এরর দিত। তখন কি এরর দিত, টাইপ এরর দিত। ওকে, বা আমি যদি আরো একটা মানে দিতাম, তো সেক্ষেত্রেও কিন্তু আমার টাইপ এরর দিত। বোঝা গেছে? তাহলে এটা ছিল আমাদের পজিশনাল প্যারামিটার্স বা পজিশনাল আর্গুমেন্ট। ওকে, আচ্ছা অনেক জায়গায় তোমরা পজিশনাল প্যারামিটার্স এর জায়গায় পজিশনাল আর্গুমেন্টস দেবে, দুটো কিন্তু একই জিনিস, কনফিউজ হওয়ার দরকার নেই। ওকে, আর যেহেতু তোমরা জানো প্যারামিটার্স কি জিনিস, আর্গুমেন্টস কি জিনিস, আশা করি সেটা নিয়ে কোনো ডাউট নেই। নেক্সট হচ্ছে আমাদের ডিফল্ট প্যারামিটার। ডিফল্ট প্যারামিটার কি, ফাংশন তৈরি করার সময় প্যারামিটারের একটি ডিফল্ট মান সেট করে দেওয়া যায়। ফাংশন কল করার সময় যদি ওই আর্গুমেন্ট না দেওয়া হয় তবে ডিফল্ট মান ব্যবহৃত হয়, তবে ডিফল্ট মান ব্যবহৃত হয়। মানে এই জিনিসটা একটু বুঝে নিই। দেখো, আমরা একটা ফাংশন বানিয়েছি, এই হচ্ছে সেই ফাংশনটার ডেফিনিশন। এবার ভালো করে খেয়াল করো, এই ফাংশনটার মধ্যে কটা প্যারামিটার আছে, দুটো প্যারামিটার আছে, একটা নেম আর একটা মেসেজ। খেয়াল করার বিষয়, এই মেসেজ প্যারামিটারের মধ্যে আমি আবার একটা ভ্যালু লিখে দিচ্ছি। ওকে, এইটাকে বলা হচ্ছে ডিফল্ট প্যারামিটার। ডিফল্ট প্যারামিটার। আর একটা জিনিস বলবো এখানে, ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে ডিফল্ট প্যারামিটার সর্বদা লাস্টে লেখা হয়। ঠিক আছে, ডিফল্ট প্যারামিটার সর্বদা লাস্টে লেখা হয়।
ডিফল্ট প্যারামিটার কিন্তু প্রথমে বা মিডিলের দিকে লেখা যায় না। এবার এই ডিফল্ট প্যারামিটারটা কখন কাজ করবে, কখন এর দরকার? দেখ, তুমি ধরো এই ফাংশনটাকে যখন কল করছো, যেমন এই ফাংশনটাকে আমরা এই পজিশনটাতে কল করছি, অ্যাকচুয়ালি ফাংশনটার ডেফিনেশনটা এই পর্যন্ত, এখানে আমরা কল করছি। তো কল করার সময় আমি দেখো জাস্ট একটা ভ্যালু লিখেছি, মানে একটা আর্গুমেন্ট দিয়েছি, কিন্তু এখানে কটা প্যারামিটার ছিল? দুটো প্যারামিটার। তাহলে হিসেব বলছে যে আমাদের দুটো এখানে মানে আর্গুমেন্ট পাঠাতে হবে, কিন্তু আমরা একটা আর্গুমেন্ট দিয়েছি। এবার এই যে একটা আর্গুমেন্ট দিয়েছি, এটা হচ্ছে নেমের জন্য। তাহলে নেমের ভ্যালু কি হয়ে গেল? এখন নেমের ভ্যালু হয়ে গেল আমাদের রাহুল। ওকে, তাহলে এই যে মেসেজটা মানে ফাংশনের মধ্যে যে স্টেটমেন্টটা লেখা আছে, প্রিন্ট এফ অফ হ্যালো নেম এন্ড মেসেজ। তো হ্যালো নেম, নেমের ভ্যালু না হয় আমরা পেয়ে গেছি, মেসেজের ভ্যালু কি হবে? মেসেজের ভ্যালু তখন গুড মর্নিং হবে। ওকে, মেসেজের ভ্যালু তখন কি হবে? গুড মর্নিং। ওই জন্য ফার্স্ট যখন এই ফাংশনটাকে আমরা কল করেছি, যখন একটা আর্গুমেন্ট দিয়েছি, তো রাহুল হচ্ছে কি নেমের মধ্যে গেল, এবং গুড মর্নিংটা বাই ডিফল্ট প্রিন্ট হলো, কারণ এখানে আর কোনো ভ্যালু আমরা দেই। কিন্তু যখন আমরা ডিফল্ট প্যারামিটারের ক্ষেত্রেও আমরা তার আর্গুমেন্টটা দিয়ে দেবো, ডিফল্ট প্যারামিটারের ক্ষেত্রে আমরা আর্গুমেন্টটা দিয়ে দেবো, যেমন এখানে হাউ আর ইউ মেসেজটাও আমরা দিয়ে দিয়েছি। তো এই হাউ আর ইউ মেসেজটা অ্যাকচুয়ালি কিসে যাবে? এই মেসেজটার জন্য যাবে। ওকে, তো তখন সেক্ষেত্রে কিন্তু এইটা আর ইউজ হবে না, তখন এই মেসেজটা প্রিন্ট হবে। তো ওই জন্য হ্যালো রাহুল, হাউ আর ইউ। দেখো এখানে বলাও আছে, আর্গুমেন্ট দিলে ডিফল্ট মান পরিবর্তন হয়ে নতুন মান দিয়ে দেবে। মানে যখন আমরা আর্গুমেন্ট দেব, যেমন এখানে আমরা আর্গুমেন্ট দিয়েছি, তখন কি হচ্ছে? ডিফল্ট মানটা পরিবর্তন হয়ে মানে গুড মর্নিংটা পরিবর্তন হয়ে উম, নতুন মান বসবে। নতুন মান কি? হাওয়ারে। জিনিসটাকে একবার আমরা প্রোগ্রাম করে দেখে নিই। বা ধরো এখানে বি ইজ ইকাল টু আমি লিখলাম 50। এবার এখানে যেমন আমি একটা ভ্যালু দিয়েছি, এর আগে পজিশনাল আর্গুমেন্টে কিন্তু একটা আর্গুমেন্ট দিলে তখন রান করছিল না, কিন্তু এর ক্ষেত্রে দেখো রান করবে, এবং আউটপুট কত হবে সেটা সব থেকে মানে ইন্টারেস্টিং জিনিস। তো এই যে ভ্যালুটা একটা আমরা পাস করেছি, এটা কিসের জন্য পাস করেছি? এটা হচ্ছে এ এর জন্য পাস করেছি। আর বি এর ভ্যালু কত বাই ডিফল্ট দিয়েছি? 50। তাহলে এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 50। 10 আর 50-এর যোগফল কত? 60। তো ফাইনাল ভ্যালু আমাদের এখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে, যদি ধরো আমি এখানে এ ইজ ইকাল টু 30 লিখতাম এবং বি এর ভ্যালুটাকে ফাঁকা রাখতাম, তখন কি হতো? সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এরর দিত। এরর, সিনট্যাক্স এরর। এই সিনট্যাক্স এররটা কি বলছে? বলছে প্যারামিটার প্যারামিটার উইদাউট আ ডিফল্ট ফলোস প্যারামিটার উইথ আ ডিফল্ট। ওকে, মানে এই যে আমরা ডিফল্ট প্যারামিটারটা দিয়েছি, এই ডিফল্ট প্যারামিটারটা আগে হবে না, ডিফল্ট প্যারামিটারটা অলওয়েজ লাস্টে হবে। ডিফল্ট প্যারামিটার অলওয়েজ লাস্টে হবে। এর আগে তুমি মানে ডিফল্ট প্যারামিটারের আগে তুমি যত খুশি প্যারামিটার রাখো, কিন্তু ডিফল্ট প্যারামিটারকে তোমাকে সব শেষে রাখতে হবে, এটাকে কিন্তু খেয়াল রাখবে। ওকে, তাহলে এটা আশা করি বোঝা গেল। আর যদি এখানে ধরো আমি 10-এর জায়গায় দিতাম 30, তাহলে ডিফল্ট এই যে ভ্যালুটা মুছে গিয়ে মানে বি এর ভ্যালু তখন 50 থাকবে না, বি এর ভ্যালু তখন 30 হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের রান করবে 10 প্লাস 30 মানে 40। ওকে, তাহলে ঠিকঠাক প্রোগ্রামটা একদম চলছে। নেক্সট নেক্সট হচ্ছে ফাংশন রিটার্নিং ভ্যালুস। ফাংশন মানে ভ্যালু কিন্তু রিটার্নও করে, শুধু ফাংশন হচ্ছে ওই প্রিন্ট করা কাজ, এটা কিন্তু ফাংশনের না। ফাংশন ভ্যালু রিটার্নও করে। যেমন দেখো, এই যে ফাংশন কিভাবে রিটার্ন করে? ফাংশন যদি কোনো একটা ফলাফল ফেরত দিতে চায়, তাহলে সেটি রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করে, তাহলে সেটি রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করে। কিভাবে কিভাবে কাজ হচ্ছে দেখো, এখানে আমরা একটা ফাংশন বানিয়েছি ডেফ স্কোয়ার। স্কোয়ারের মধ্যে আমরা একটা ভ্যালু পাস করেছি, স্কোয়ার মানে বর্গ। এবার এই বর্গটার মধ্যে, যদিও এটা ঠিক মতন একটা বর্গ হয়নি, ওকে, বাট ধরে নাও এই বর্গ মানে কি? যার চারটি বাহু সমান, তাহলে এর কোনো একটা বাহুর যদি আমি লেন্থ পাই, তাহলে তার এরিয়াটা আমরা বার করতে পারবো। ওকে, তার এরিয়া কি করে বার করবো? এ ইন্টু এ। ঠিক আছে, এ ইন্টু এ বা স্কোয়ার। ওকে, এবার
তাহলে আমি আমি কি চাইছি, যে কোনো একটা বর্গক্ষেত্রে আমরা একটা বাহুর দৈর্ঘ্য ইনপুট করব এবং তার মানে এরিয়াটা প্রিন্ট হবে। কিভাবে হচ্ছে? তাহলে এখানে আমি প্যারামিটার দিলাম একটা এবং রিটার্ন করছে এক্স ইন্টু এক্স। ওকে, মানে এ ইন্টু এ, এই ভ্যালুটা কিন্তু রিটার্ন করছে। তাহলে আমি 5 যদি ইনপুট করি তাহলে কি হবে? রিটার্ন 5 ইন্টু 5। 5 ইন্টু 5 কত? 25। তো সেক্ষেত্রে রিটার্ন করছে 25। এবার যখন মানে আমরা রিটার্ন স্টেটমেন্ট লিখবো কোনো একটা ফাংশন ডেফিনেশন, তখন সর্বদা আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ফাংশনটাকে যখনই আমরা কল করব অবশ্যই সেই কল করার পর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা একটা ভেরিয়েবলে স্টোর হবে, কারণ রিটার্ন স্টেটমেন্টের জন্য এ একটা ভ্যালু রিটার্ন করবে। এবার কোনো কিছু যদি রিটার্ন করে তাহলে সেটা নেওয়ার জন্যও তো কাউকে না কাউকে থাকতে হবে। তো সেটা নেওয়ার জন্য কাকে থাকতে হবে? একটা ভেরিয়েবলকে থাকতে হবে। এবার সেই ভেরিয়েবলটা কি করবে? ওই রিটার্ন করা যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে ক্যাচ করবে। ওকে, তাহলে এটা আশা করি বোঝা গেল। বাট এটাকে আরেকবার আমরা দেখি। ধরো এই জিনিসটাকেই জাস্ট আমি এরকম ভাবে লিখলাম, রিটার্ন এ প্লাস বি। ওকে, তাহলে কি হচ্ছে? আচ্ছা, আমি কিন্তু এই ভ্যালুটাকে মানে অ্যাডনাম ফাংশনটাকে কোনো ভেরিয়েবলের মধ্যে রাখিনি, বাট এটাকে আমাদেরকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে তবে এটা কাজ করবে। এবার এটা আমরা একটা ভেরিয়েবলে রাখলাম এবং আমরা প্রিন্ট করতে চাইছি সাম ইজ বলে রেজাল্ট ভেরিয়েবল। কারণ রেজাল্ট ভেরিয়েবলটার মধ্যেই বা আরইএস ভেরিয়েবলটার মধ্যে কিন্তু আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা আছে, অ্যাকচুয়াল আউটপুটটা আছে। তাহলে কিভাবে কাজ করছে দেখো, এই অ্যাডনাম ফাংশন কলটা যখন হচ্ছে তখন 10 and 30 আছে। তো রিটার্ন কি করছে? 10 প্লাস 30, 10 প্লাস 30 মানে 40। এবার এই 40 ভ্যালুটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে? রেজাল্টের মধ্যে। এবং আমরা প্রিন্ট করছি কি? সাম ইজ রেজাল্ট, মানে সাম ইজ 40। ক্লিয়ার হয়েছে আশা করি এই জিনিসটা। এবার আমরা আসি মাল্টিপল ভ্যালুস রিটার্ন। এটা তো গেল যখন রিটার্ন স্টেটমেন্ট একটা ভ্যালু রিটার্ন করবে, যখন রিটার্ন স্টেটমেন্ট কি করবে? একটাই ভ্যালু রিটার্ন করবে। কিন্তু আমরা যদি চাই একের অধিক ভ্যালু কিন্তু রিটার্ন করাতে পারি পাইথন। এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এটার জন্য কিছুই না, রিটার্ন স্টেটমেন্টের মধ্যে ভ্যালুগুলোকে কমা কমা দিয়ে লিখতে হবে এবং কমা কমা দিয়ে লিখলে এই যে ভ্যালুগুলো যে ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে সেটা কিন্তু আমাদের অ্যাজ আ টাপল হিসেবে স্টোর হবে। মানে এই ভ্যালুগুলো একটা টাপলের মধ্যে দিয়ে রিটার্ন করবে, টাপলের মধ্যে দিয়ে। আচ্ছা, এবার কোশ্চেন অনেকের এটা হতে পারে যে টাপেলই কেন? মানে লিস্ট ছিল, স্ট্রিংও ছিল, টাপল কেন? হ্যাঁ, ভেরিয়েবল হবে না তার কারণ ভেরিয়েবলের মধ্যে সাধারণত একটাই ভ্যালু আমরা রাখতে পারি। তো ভেরিয়েবল না হয় হলো না, বুঝলাম। কিন্তু লিস্ট, স্ট্রিং এগুলোও তো ছিল, ঠিক আছে? তো বা স্ট্রিংও হবে না তার কারণ স্ট্রিং শুধুমাত্র আমাদের মানে টেক্সচুয়াল টাইপের ডেটাই ও স্টোর করে। ঠিক আছে, বুঝলাম স্ট্রিংও হলো না। তাহলে তো লিস্টও হতে পারে। কিন্তু লিস্ট কেন না হয় টাপল হলো? তার একটা অ্যান্সার হচ্ছে মিউটেবল ইমিউটেবলের কনসেপ্ট। মিউটেবল এবং ইমিউটেবলের কনসেপ্ট। এবার লিস্ট আর টাপলের মধ্যে কোনটা মিউটেবল কোনটা ইমিউটেবল? লিস্ট আর টাপলের মধ্যে লিস্ট হচ্ছে মিউটেবল, মানে পরিবর্তনযোগ্য। তো লিস্টের মধ্যে দিয়ে যদি আমরা কোনো ভ্যালুকে পাস করি তাহলে সেই ভ্যালুটাকে পরিবর্তন করা যাবে বা চেঞ্জ করা যাবে। কিন্তু যদি আমরা কোনো ইমিউটেবল ডেটা টাইপের মধ্যে দিয়ে ভ্যালুটাকে পাস করি তাহলে ওই ভ্যালুগুলোকে চেঞ্জ করা যাবে না। ওই জন্য আমরা রিটার্ন স্টেটমেন্টের ক্ষেত্রে যখন একের অধিক ভ্যালুকে পাস করাবো তখন আমরা টাপলকে ইউজ করবো, লিস্টকে ইউজ করব না। আশা করি বোঝা গেছে এই জিনিসটা, ঠিক আছে? যেমন এই প্রোগ্রামটার ক্ষেত্রে a, b দুটো আমরা প্যারামিটার নিয়েছি এবং এটা কি করছে? ভ্যালু দুটোর একবার যোগফল এবং একবার বিয়োগফল কে রিটার্ন করছে একসাথে। তো 10 আর 5 দিলে 10 আর 5 এর যোগফল কত? 15 এবং 10 আর 5 এর বিয়োগফল কত? 5। তো এই ভ্যালুটা মানে ক্যালক এই ফাংশনটা
কি করছে, দুটো ভ্যালু রিটার্ন করছে, এবং এই দুটো ভ্যালু কিসে স্টোর হচ্ছে? দেখো, দুটো ভেরিয়েবলকে আমি পাশাপাশি লিখেছি এরকম ভাবে, তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাড আর সাব এর মধ্যে আমাদের কি কি স্টোর হচ্ছে, 15,5। তো কি হচ্ছে, 15টা এই অ্যাড এর মধ্যে চলে যাচ্ছে আর 5টা সাব এর মধ্যে চলে যাচ্ছে। ওকে, ওই জন্য যখন প্রিন্ট অ্যাড কমা সাব করছি, তো প্রিন্ট হচ্ছে আমাদের 15 আর 5। এই জিনিসটাকে একবার আমরা তাও দেখি। এটাকে নর্মাল আর্গুমেন্ট রাখি, a কমা a প্লাস বি, a মাইনাস বি, রেজাল্ট 10,30, বা এটাকে আমরা 30,10 রাখি। Okay, এক্ষেত্রে কিন্তু আমি একটাই ভেরিয়েবল নিচ্ছি, এবং এই ভেরিয়েবলটা কিন্তু নর্মাল ভেরিয়েবল না, এটা একটা টাপল। এটা একটা টাপল। কি করে বুঝবো? দেখো, প্রোগ্রামটাকে যদি রান করি, কি কি ভ্যালু স্টোর হচ্ছে? সাম ইজ 40, 20। অ্যাকচুয়ালি এই মেসেজটাকে ইগনোর করো, এই মেসেজটা তো যা লেখা আছে তাই প্রিন্ট হচ্ছে। রেজাল্টটাকে খেয়াল করো, 40 and 20, এবং এটাকে কিসের মধ্যে আছে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে এটা একটা টাপল। আর যদি বিশ্বাস না হয় তাহলে টাইপটাও চেক করে নাও, প্রিন্ট টাইপ। আর একবার রিরান করি, সেভ করলাম, দেখো ক্লাস টাপল। তাহলে এই রেজাল্ট যে ভেরিয়েবলটা, তো সেটা কি ভেরিয়েবল? এটা একটা টাপল। ওকে, তাহলে টাপলের মধ্যে কেন আমরা পাঠালাম? তার কারণ টাপল ইমিউটেবল ডেটা টাইপ, এবং টাপলের মধ্যে ডেটাকে তাহলে আর পরিবর্তন করা যাবে না। ওই জন্য দুটো ভ্যালু, এই দুটো ভ্যালুই কিন্তু এই ফাংশনটা রিটার্ন করছে। এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে আমাদের 40, তো 40 রিটার্ন করেছে। এ মাইনাস বি এর ভ্যালু হবে 20, তো দুটো ভ্যালু একসঙ্গে রিটার্ন করেছে। আবার আমরা চাইলে এরকম ভাবেও লিখতে পারতাম, অ্যাড কমা সাব। তাহলে আমাদেরকে এখানে অ্যাড কমা সাব এরকম ভাবে লিখতে হতো। এটাকে আপাতত আমরা জাস্ট ইগনোর করে দিই। এটাকে আরেকবার রিটার্ন করি, তাহলে সাম ইজ 40 and 20। ঠিক আছে, মানে এই মেসেজটাকে জাস্ট ইগনোর করো, সাম ইজ 40 অ্যান্ড আমি চাইলে আর একটা লিখতে পারি, প্রিন্ট এখান থেকে সাবটাকে আমরা জাস্ট রিমুভ করে দিই। এবার আশা করি একদম পারফেক্ট অ্যান্সার আসবে। তো সাম ইজ 40, সাবট্রাকশন ইজ 20, একদম পারফেক্ট এসছে। তাহলে সবসময় খেয়াল রাখবি, যখন আমাদের একের অধিক ভ্যালুকে পাস করাতে হবে, তখন আমরা মানে রিটার্ন স্টেটমেন্টের মধ্যে কমা কমা দিয়ে ভ্যালুগুলোকে লিখবো, এবং ওইটা কি হিসেবে রিটার্ন করবে? ট্যাপল হিসেবে। তারপরে কি বলেছে, ফ্লো অফ এক্সিকিউশন, মানে পাইথনের এই যে ফাংশন গুলো কিভাবে, মানে কেমন ভাবে এক্সিকিউট। দেখো, এই এক্সাম্পলটার থ্রুতে তোমরা একদম স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে। তো সবার প্রথমে কি হচ্ছে, সবার প্রথমে ইন্টারপ্রেটার এই লাইনটাতে আসছে। এই লাইনটাতে এসে ও যখনই ডেফ কিওয়ার্ড দেখছে, ও ইগনোর করছে, ও ইগনোর করছে। ও যেই ইগনোর করবে, তাহলে ও কি করবে? ও এই ফাংশনটার বাইরের লাইনটা দেখবে, এবং ফাংশনটার বাইরের লাইন দেখলো এটা। তাহলে সেকেন্ড হচ্ছে এই লাইনে আসলো, মানে প্রথম ইন্টারপ্রেটার এই লাইনে গেল, তারপরে সেকেন্ড এই লাইনে গেল। তাহলে সেকেন্ড লাইনে দেখো কি করতে বলছে, প্রিন্ট ফাংশন একটা মেসেজ প্রিন্ট করছে। সবার প্রথমে আমাদের প্রিন্ট হবে বিফোর কল। এটা আমি নিচে যেটা লিখছি এটা কিন্তু আউটপুট। তারপরে থার্ড লাইন এখানে আসলো, এখানে হচ্ছে ফাংশন কল হচ্ছে। এবার যেই ফাংশন কল হবে, তো ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটার এখান থেকে ডিরেক্ট, এর মধ্যে আসবে। এবার এর মধ্যে এসে দেখবে যে এর মধ্যে কি কি ভ্যালুজ বা কি 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 স্টেটমেন্ট আছে যেটাকে আমাকে এক্সিকিউট করতে হবে। তো এর মধ্যে দেখেন যে এই স্টেটমেন্ট আছে, তো এটাকে এক্সিকিউট করবে, প্রিন্ট ইনসাইড ফাংশন। তাহলে কি করবে, এই ফাংশনটা যখন কল হবে তখন প্রিন্ট হবে ইনসাইড ফাংশন। ওকে, আর কিছু স্টেটমেন্ট আছে? না, নেই। এবার যখন থাকবে না, ব্যাস ও আবার ব্যাক করে এই ফাংশনটা ঠিক পরের লাইন, ঠিক আছে, এই পরের লাইনে চলে আসবে। পরের লাইনটাতে কি বলছে, আফটার কল। ব্যাস, তাহলে আফটার কল প্রিন্ট হয়ে যাবে। তো ফাইনাল আউটপুট আমাদের হবে বিফোর কল, ইনসাইড ফাংশন, তারপরে আফটার কল।
পাইথনের কোনো একটা ফাংশন কিভাবে এক্সিকিউট হয় আশা করি মানে ফ্লো অফ এক্সিকিউশনটা বোঝা গেল। যখনই ডেপ কিওয়ার্ড থাকবে তখন ওই ফাংশনটাকে ওই টাইমের জন্য ইগনোর করে দেবে, যতক্ষণ না ওই ফাংশনটা কল হচ্ছে ততক্ষণ ওখানে যাবে না, কল হলে তখনই একমাত্র ইন্টারপ্রেটার ওখানে যাবে। এখানে যেন এই জিনিসটাই বলা আছে, ফাংশন ডিফাইন করার সময় তার ভেতরে কোড রান হয় না, শুধুমাত্র ফাংশন কল করলে ইন্টারপ্রেটার ফাংশনের ভিতরে ঢুকে কোড এক্সিকিউট করে। ওকে, আদারওয়াইজ পাইথনের ফাংশন কি মানে পাইথন প্রোগ্রামে লাইন বাই লাইন কোড এক্সিকিউট হয়, তবে ফাংশনের ক্ষেত্রে এই নিয়মটাই আমরা ইউজ করি। তারপর তারপরে ইম্পর্টেন্ট দুটো মানে স্কোপ আছে, এটা হচ্ছে একটা গ্লোবাল স্কোপ, একটা আমাদের লোকাল স্কোপ। পাইথনের গ্লোবাল স্কোপ আর লোকাল স্কোপ কি জিনিস দেখ, আমি একটা ধরো এক্স ইজ ইকাল টু 10 লিখলাম, আর একটা ডেফ ভ্যাল পি ইজ ইকাল টু 20 লিখলাম। ওকে, বা আর কিছু ধরো লিখলাম। তো এখানে এই প্রোগ্রামটাতে এই এক্স ইজ ইকাল টু 10 এটাকে বলা হচ্ছে গ্লোবাল স্কোপ। তার কারণ হচ্ছে এই ভেরিয়েবলটাকে আমি যদি এখানে লিখি এরকম ভাবে ফাংশনের মধ্যে প্রিন্ট এক্স, তাও কিন্তু এটা কাজ করবে। ওকে, কিন্তু লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে এই ভ্যালুটাকে মানে পি ইজ ইকাল টু 20 এটাকে যদি আমি এখানে অ্যাক্সেস করতে চাই মানে ফাংশনের বাইরে প্রিন্ট, তখন কিন্তু কাজ করবে না। এই জিনিসটাকে একবার দেখিনি প্রোগ্রামের সাহায্যে। আপাততের জন্য আমরা এই প্রোগ্রামটাকে জাস্ট কমেন্ট করে দিই। ধরো একটা ভেরিয়েবল নিলাম এক্স ইজ ইকাল টু 20, এর ভ্যাল পি ইজ ইকাল টু p is equal to 30, print p and print x। ফাংশনটাকে কলও তো করতে হবে, যদি কল না করি তাহলে তো আর ফাংশনটা এক্সিকিউট করবে না। তাহলে ভ্যাল ফাংশনটাকে আমরা কল করলাম, কি প্রিন্ট হয়ে যাবে, তো আমাদের 30 and 20 প্রিন্ট হলো। আচ্ছা, খেয়াল করার বিষয় এই যে এক্স ভেরিয়েবলটা, এই এক্স ভেরিয়েবলটা কি ফাংশনের মধ্যে কোথাও আমি মানে ডিক্লেয়ার করেছি? একদমই না। তাহলে এই এক্স ভেরিয়েবলটার ভ্যালু কোথা থেকে পাচ্ছে? ও বাইরে থেকে পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ এই এক্স ভেরিয়েবলটা একটা গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল বলে ওকে যে কেউ অ্যাক্সেস করতে পারে। কিন্তু লোকাল ভেরিয়েবল কোনটা? আমাদের পি ইজিক্যাল টু 30। তো যেহেতু এটা লোকাল ভেরিয়েবল, ওই জন্য একে কিন্তু কেউ অ্যাক্সেস করতে পারবে না, মানে ফাংশনের বাইরে কেউ অ্যাক্সেস করতে পারবে না। ফাংশনের মধ্যে যেমন এখানে অ্যাক্সেস করতে পারছি, কিন্তু এখানে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। যেমন আমি যদি এখানে ধরো লিখতাম প্রিন্ট, তখন কি হতো? অলরেডি দেখো এরর আসছে, যেহেতু প্রিন্ট পি এটা কিন্তু ফাংশনের বাইরে লেখা। সেক্ষেত্রে দেখো 30-20 প্রথমের এই ভ্যাল ফাংশনটা কল হওয়ার জন্য প্রিন্ট হয়েছে, কিন্তু তারপরে প্রিন্ট পি যখন করতে গেছি তখন নেম এরর দিচ্ছে। ও বুঝতে পারছেন যে পিটা অ্যাকচুয়ালি কি ভেরিয়েবল, মানে পি তো কোথাও ডিক্লেয়ার করাই হয়নি, তাহলে পিটাকে আবার মানে প্রোগ্রামার কোথা থেকে পাচ্ছে? বোঝা গেল? তার কারণ সমস্যা একটাই যে পি হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল আর এক্স হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল। তো গ্লোবাল ভেরিয়েবলকে আমরা যে কোনো ফাংশন বা মডিউলস এর মধ্যে অ্যাক্সেস করতে পারি, কিন্তু লোকাল ভেরিয়েবলকে আমরা শুধু ওই ফাংশন মডিউলের মধ্যেই অ্যাক্সেস করতে পারি, তার বাইরে কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। আর গ্লোবাল ভেরিয়েবলকে বাইরেও অ্যাক্সেস করতে পারবো, যে কোনো ফাংশনস বা কোড ব্লকের মধ্যেও আমরা অ্যাক্সেস করতে পারবো। জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। তো এই জিনিসটাই কিন্তু লোকাল ভেরিয়েবলের মধ্যেও লেখা আছে, যে ভেরিয়েবল কোনো ফাংশনের ভিতর ডিফাইন করা হয়, এটি শুধুমাত্র সেই নির্দিষ্ট ফাংশনের ভেতরেই ব্যবহার করা যায়। ফাংশন শেষ হলে এটি মুছে যায়। যেমন পি ইকুয়ালস টু 20, এটা এই ফাংশনের ভেতরেই অ্যাক্সেস করা যাচ্ছিল, যে ফাংশন শেষ হয়ে গেল এই ভ্যালুটা কিন্তু মুছে গেল। ঠিক আছে, জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট নেক্সট হচ্ছে লোকাল ভার্সেস গ্লোবাল। যেমন এখানে এই এক্সাম্পলটা তোমরা মানে বোঝার জন্য ইউজ করতে পারো। ওকে, যেমন এই ফাংশনটাতে কি বলেছে, এক্স ইকুয়ালস টু ফাইন্ড এক্স ইকুয়ালস টু 50, এটা একটা গ্লোবাল ভ্যালু।
তারপরে মাই ফাঙ্ক বলে আরেকটা ফাংশন তৈরি হলো, ফাংশনের মধ্যে আরেকটা লোকাল ভ্যালু, লোকাল ভেরিয়েবল কি y ইজ ইকুয়াল টু 10, ইনসাইড ফাংশন x ইকুয়ালস টু x, তাহলে এখানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু এখানে আমাদের 50, আর ইনসাইড ফাংশন y ইজ ইকুয়াল টু y এর ভ্যালু কত আমাদের 10। তারপরে মাই ফান প্রিন্ট, মাই ফাংশন যখনই কল হবে তখন কি 50 এন্ড 10 প্রিন্ট হবে, সর্বপ্রথম 50 এন্ড 10। তারপরে কি বলছে দেখো, প্রিন্ট আউটসাইড ফাংশন এক্স ইজ ইকুয়াল টু এক্স, এক্স ইজ ইকুয়াল টু কিন্তু 10 আর একবার প্রিন্ট হবে এই লাইনটার জন্য, আউটসাইড ফাংশন এক্স ইকুয়ালস টু 10। এখানে একটা জিনিস দেখানোর আছে, ধরো জিনিসটা এরকম হলো, কোথায় কি প্রিন্ট হবে, একই ভেরিয়েবল এক্স ভেরিয়েবল, এখানে এক্স ভেরিয়েবলটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ইউজ হচ্ছে, এখানে এই এক্স ভেরিয়েবলটা আবার লোকাল ভেরিয়েবল হিসেবে ইউজ হচ্ছে। এবার কোশ্চেন হচ্ছে, যখন এই ফাংশনটাকে আমি কল করছি তো তখন কোন ভ্যালুটা প্রিন্ট হবে, এই প্রিন্ট স্টেটমেন্টের এক্সটা রান হবে নাকি এই এক্স এর ভ্যালুটা রান হবে, একবার দেখা যাক। এই কোশ্চেন্স কিন্তু পরীক্ষাতে খুব আসে, ঠিক আছে, ভালো করে দেখুন। তো যখন ফাংশন কল হলে ওই ফাংশনের মধ্যে গেল, ফাংশনের মধ্যে গিয়ে দেখে যে এক্স এর ভ্যালু 30 আছে এবং প্রিন্ট কি করতে বলেছে এক্স এর ভ্যালু, তো তখনও দেখবে যে লোকাল কোন ভ্যালুটা আছে এক্স এর, তো লোকাল ভ্যালু পেলো এক্স এ 30, তো ওই জন্য ও সবার প্রথমে 30 প্রিন্ট করবে। তারপর ফাংশনের কাজ মিটে গেল, নেক্সট লাইনে প্রিন্ট এক্স, এখানে এই এক্সটা কিন্তু কোনো লোকাল ভেরিয়েবল বা লোকাল এক্স কে দেখছে না, ও দেখছে কোথায় গ্লোবাল এক্স আছে, গ্লোবাল এক্স কিন্তু 20, তো সেক্ষেত্রে 20 প্রিন্ট হলো। এই আশা করি এটা বোঝা গেল। নেক্সট নেক্সট হচ্ছে, এবার আমাদেরকে একটু নিজেদেরকে যাচাই করতে হবে যে আমরা কি কি শিখলাম, কি কি বুঝলাম এতক্ষণে ফাংশনের চ্যাপ্টারে। যা যা শিখেছি, যা যা বুঝেছি তার উপর একটা ছোট্ট কুইজ। কি কি আছে কুইজ কোশ্চেনে, সবার প্রথম পাইথনে ফাংশন ডিফাইন করতে কোন কিওয়ার্ড ইউজ করতে হয়, প্রথমত ফাংশন ডিফাইন কারা করে, ইউজাররা। এবার ইউজার যখন একটা ফাংশন ডিফাইন করছে তখন কোন কিওয়ার্ড ইউজ করছে, ডেফ কিওয়ার্ড। লেন্থ ফাংশন কি করে, লেন্থ ফাংশন কি ধরনের ফাংশন, এটা অবশ্যই বিল্ট ইন ফাংশন, কারণ এর কোনো ডেফিনেশন আমরা কিন্তু ইউজার বা প্রোগ্রামাররা লিখি না। ফাংশন কল করার সময় যে মান পাঠানো হয়, ফাংশন কল করার সময় যে মান পাঠানো হয় তাকে কি বলা হয়, আর্গুমেন্ট। আর ফাংশন ডেফিনিশনের সময় যে মান পাঠানো হয় তাকে বলা হয় প্যারামিটার। ফাংশন তৈরি করার সময় মানে ডেফিনিশনের সময় যে ভেরিয়েবল ব্র্যাকেটে লেখা হয় তাকে কি বলা হয়, প্যারামিটার। ওকে, নেক্সট, পাইথনে ফাংশন কি একাধিক ভ্যালু রিটার্ন করতে পারে, হ্যাঁ পারে। কি হিসেবে পারে, টাপেল হিসেবে পারে নাকি স্ট্রিং হিসেবে, অবভিয়াসলি টাপেল হিসেবে। ফাংশন থেকে ফলাফল পাঠাতে কোন কিওয়ার্ড ব্যবহৃত হয়, রিটার্ন। যে আর্গুমেন্ট না পাঠালে ডিফল্ট মান ব্যবহৃত হয় তাকে কি বলে, ডিফল্ট প্যারামিটার। ফাংশনের ভেতরে তৈরি হওয়া ভেরিয়েবলের স্কোপ কেমন হয়, ফাংশনের ভেতরে বলেছে, ফাংশনের ভেতরে স্কোপ অলওয়েজ লোকাল স্কোপ হয়। গ্লোবাল ভেরিয়েবল কোথা থেকে অ্যাক্সেস করা যায়, প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে, শুধুমাত্র ফাংশনের ভেতর থেকে আর অ্যাক্সেস করা যায় না। গ্লোবাল ভেরিয়েবল তো যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, তাহলে প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে। ফাংশন ডিফাইন করার সাথে সাথেই কি ভিতরের কোড রান হয়, না, একদমই না, ফাংশন ডিফাইন করার সাথে সাথে ভিতরের কোড রান হয় না, কল করার পর রান হয়, ঠিক আছে। তো আশা করি মোটামুটি তোমরা এই কোশ্চেন্স গুলোকে নিজেদের মতনও সলভ করতে পারছো, এবং কোথাও যদি কোনো তোমাদের ডাউটস থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।